আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস্ট ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল সহ অংশীজনদের সদিচ্ছার প্রয়োজন বললেন সংস্কার কমিশনের প্রধান। মানুষের আস্থা ধরে রাখাই চ্যালেঞ্জ মন্তব্য। অর্জিত বিজয় ধরে রাখতে পারলে তা সুসংহত হবে বললেন মির্জা ফখরুল। নানা চক্রান্ত চলছে বলে সবাইকে সজাগ থাকার আহ্বান। কক্সবাজারে ভারী বর্ষণে আটকা পড়েছেন হাজারো পর্যটক। সাগর থেকে মাছ ধরে ফেরার পথে ট্রলারডুবিতে এক জেলের মৃত্যু। বাজার চাঁদাবাজদের উৎপাত মুক্ত হলেও প্রভাব পড়েনি পণ্যের দামে। মূল্য না কমায় বিরূপ আবহাওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশের অনন্য উদ্যোগ মালয়েশিয়ার কুয়ালালামপুর বাথ পার্ক বিনোদনের পাশাপাশি দিচ্ছে ধরিত্রী রক্ষার বার্তা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম হাই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দল নিরপেক্ষ ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে আইনের খসড়া তৈরি সহ বেশ কিছু বিষয়ে সংস্কার কাজ করার কথা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তার মতে যত সংস্কারই হোক, সুষ্ঠু নির্বাচন করতে প্রয়োজন রাজনৈতিক দলগুলো সহ অংশীজনদের সদিচ্ছা। ভোটাধিকার ফেরত পাওয়া নিয়ে মানুষের যে আস্থা তৈরি হচ্ছে সেটি ধরে রাখাকেই চ্যালেঞ্জ মনে করছেন এই নির্বাচন বিশেষজ্ঞ। নাজিব বেগের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার শুরু থেকেই জনমালিকানা ভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কারের কথা বলে আসছিল। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও সংস্কারের বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানানো হয়। কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি। সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে 6টি কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর বদিউল আলম মজুমদারকে। আওয়ামী লীগ শাসন আমলের নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে এ বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমাদেরকে 3 মাসের সময়সীমা দেওয়া হয়েছে এবং আমরা এর মধ্যে বিভিন্ন অংশীজনের সাথে আলাপ আলোচনা করে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব উত্থাপন করব, যেটার লক্ষ্য হবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। আমরা এমন একটা আইনের খসড়া তৈরি করব আশা করছি, আইন খসড়া চূড়ান্ত করব, যেখানে একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে কমিশন হবে, যাতে সরকারে যারা থাকে, যারা সুবিধাজনক অবস্থানে থাকে, তারা যেন ওই যে তাদের পছন্দের ব্যক্তিদেরকে দিয়ে কমিশন করতে না হয় এবং আমরা স্বচ্ছতার ভিত্তিতে যাতে হয়। তবে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নির্বাচন ব্যবস্থা সংস্কারই কি যথেষ্ট, প্রশ্ন ছিল তার কাছে। আমরা যতই সংস্কার করি, যতই পরিবর্তন আনি, এটা নির্ভর করে বহুলাংশে রাজনৈতিক দলের উপর, আমাদের রাজনৈতিক সংস্কৃতির উপর। নির্বাচন কমিশনের উপরেই সাংবিধানিক দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। তারপরে আছে সরকার মানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের দলীয়করণের ফলেই, তাদের পক্ষপাতদুষ্ট আচরণের ফলে কিন্তু অনেকগুলো অঘটন ঘটেছে। ভোটদান পদ্ধতি কি হবে সেটি রাজনৈতিক ঐকমত্যের ওপর ছেড়ে দিতে চান বদিউল আলম মজুমদার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্প্রতি যে বিজয় অর্জিত হয়েছে তা সুসংহত হবে যদি তা ধরে রাখা যায়। চারদিকে নানা চক্রান্ত চলছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পরাগ আজিমের রিপোর্ট। ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে জাতীয় প্রেস ক্লাব ও কয়েকটি সাংবাদিক সংগঠনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান। বিগত সরকারের অপশাসন, গুম, খুন, নির্যাতন ও একতরফা নির্বাচনের বিরুদ্ধে জাতিসংঘ ও হোয়াইট হাউসে প্রতিনিয়ত কথা বলে জনমত তৈরিতে ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই সাংবাদিক। জাতীয় প্রেস ক্লাবে ওই অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল
সেই ঐক্যকে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করবো সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে, বাংলাদেশকে সামনে নিয়ে আসুন। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। যদি মনে করি যে আমাদের সবকিছু অর্জিত হয়েছে, সেটি কিন্তু ভাবলে চলবে না। এখনো এই স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে, আর বসে আছে বলে শেখ হাসিনা এই বক্তব্য প্রচার করার সাহস পায় যে সে নাকি খুব কাছাকাছি আছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও তাই চায়, তুমি খুব তাড়াতাড়ি আসো এবং তোমাকে জবাবদিহিতার মুখোমুখি বাংলাদেশের মানুষ করতে চায়। আনসারী বলেন, বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ব ব্যক্তিত্বকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছে, যা অত্যন্ত মর্যাদার ও গর্বের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। গত 24 ঘন্টায় কক্সবাজারে এ যাবৎকালের সর্বোচ্চ 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে 6টি ট্রলার ডুবেছে, মারা গেছেন এক জেলে। ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে নারী শিশুসহ মারা গেছেন 6 জন। জলমগ্ন হয়ে পড়েছে পর্যটন জোন, খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের তথ্য, ভিডিওচিত্রে মিথিলা নাজনীনের রিপোর্ট। কক্সবাজারে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বর্ষণ। এরপর থেকে কখনো মাঝারি, কখনো হালকা, সেই সাথে দমকা ও ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। অব্যাহত ভারী বর্ষণে সর্বোচ্চ 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে জলমগ্ন হোটেল মোটেল জোন। হোটেলে আটকা পড়েছেন অসংখ্য পর্যটক। 60 গ্রামের মানুষ পানিবন্দী কক্সবাজারে। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। মাছ ধরে ফেরার পথে মারা গেছেন এক জেলে। 6টি ট্রলার ডুবেছে। এখনও শতাধিক ট্রলার সাগরে রয়ে গেছে। আমি গত 5 বছর যাবৎ এই ধরনের কক্সবাজারে এত বৃষ্টি কখনো আমার চোখে পড়েনি। 2টা থেকে শুরু হয়েছে যা বৃষ্টি, এ পর্যন্ত টানা বৃষ্টি আমি আমার জীবনে কক্সবাজারে এই টানা বৃষ্টি এ পর্যন্ত দেখি নাই। নিম্ন যে অঞ্চল এলাকাগুলো আছে সেখান থেকে পানি আটকা পড়ে আছে, মানুষজন লোক বাড়ি থেকে বের হতে পারছে না, মানুষ মুভ করতে পারছে না, এদিকে দিকে চলাফেরা করতে পারছে না। আর আমরা এখানে এসে সার্বিক পরিস্থিতি দেখলাম, আর আমরা সম্মানিত ডিসি স্যারের নির্দেশনায় আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে করব। আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে নারী শিশুসহ মারা গেছে 6 জন। ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করে নিরাপদ অবস্থানে যেতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। শনিবার সারাদিন বৃষ্টি থাকার সম্ভাবনার কথাও জানান আবহাওয়া অধিদপ্তর। সাগরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই। বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীরা চাঁদাবাজদের উৎপাত মুক্ত হলেও এর প্রভাব পড়েনি পণ্যের দামে। চাঁদা দিতে না হওয়ায় তাদের লাভের পরিমাণ বেড়েছে। দাম না কমার জন্য বিরূপ আবহাওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন, গণঅভ্যুত্থানের পর ছাত্ররা যতদিন বাজারে সক্রিয় ছিল ততদিন দামে কিছুটা প্রভাব পড়েছে। মাসুদ শাকিলের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর অস্থায়ী কৃষি মার্কেট। 1 বছর আগে মূল মার্কেট আগুনে পুড়ে যাওয়ায় এই অস্থায়ী বাজার তৈরি হয়। এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন, গণঅভ্যুত্থানের আগে তাদের 300 টাকা করে চাঁদা দিতে হলেও এখন দিতে হয় না। চাঁদা দিতে হয়, অন্তর চাঁদাটা দিতে হয় না। এখন তো মুক্ত মনে ব্যবসা করা যায় আর কি, মুক্ত মন বুঝেন, একদম ওপেন। এখন মোটামুটি আপাতত দেওয়া লাগতেছে না, বন্ধ আছে না। আগে আপনার এই দোকান ভাড়া নিত 250-300 টাকা প্রতিদিন দোকান ভাড়া নিত, এখন আর সেটা নাই। তবে জিনিসপত্রের দামে এর কোনো প্রভাব পড়েনি। এখন মালের দাম বেশি, বর্ষাকাল তো দেখেন না, বৃষ্টির কোনো সময় নাই, মানে সকাল নাই, বিকাল নাই, রাত নাই, বৃষ্টি আসে। মানে বর্ষাকাল মালের আমদানি কম। 5 আগস্টের পরে 5 দিন বা 7 দিন ভালো ছিল, ঠিক আছে, যখন ছাত্ররা ছিল তখন ভালো ছিল, এখন কিন্তু আবার সেই রকমই হয়ে গেছে। ইলিশের ভরা মৌসুমে রপ্তানি না হলেও দাম না কমার জন্য
নদীতে ইলিশ কম পাওয়াকে দায়ী করলেন মাছ বিক্রেতারা। আমি শুধু এক্সাম্পল দিই যে আমরা ইলিশ মাছের কথা অনেকগুলো শুনলাম, ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ হয়েছে বা এই ধরনের কোনো কিছু, বাট আলটিমেটলি তো ইলিশ মাছের দাম তো কমে নাই, এখনও তো আপনার 1800-2000 টাকার উপরে আমাদের কিনতে হচ্ছে। নদীতে মাছ হইলে দাম অটোমেটিক কমে যায়। গণঅভ্যুত্থানের প্রভাব পণ্যমূল্যে না পড়ায় হতাশ সাধারণ মানুষ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। নির্মল প্রকৃতি, খোলা জলাশয় আর সুষ্ঠু ব্যবস্থাপনায় হরেক প্রজাতির রং বেরঙের বিচিত্র পাখির মেলা, জলবায়ু অভিঘাত মোকাবেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশের অনন্য উদ্যোগ মালয়েশিয়ার বিখ্যাত কুয়ালালামপুর বার্ড পার্ক। বিশ্বজুড়ে পর্যটকদের বিনোদনের পাশাপাশি প্রাণ প্রকৃতি শিক্ষা ও ধরিত্রী রক্ষার বার্তা দেয় পার্কটি। আলিমাল রাজের রিপোর্ট। নৈসর্গিক প্রকৃতি, স্বতন্ত্র সভ্যতা সংস্কৃতি এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সেরা গন্তব্য। দেশটির সীমানা বহু যত্নে আগলে রেখেছে ঘন সবুজ অরণ্যে ঢাকা সুউচ্চ পর্বতমালা। পরিবেশ বান্ধব উন্নয়ন ও নানা কর্মসূচিতে জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে দেশটি। এরই অংশ বিশ্বের অন্যতম বৃহৎ বার্ড পার্ক। 1991 সালে 21 একর জায়গা নিয়ে নির্মাণ করা হয় বার্ড পার্ক। কর্তৃপক্ষ বলছে বিশ্বের সবচেয়ে বড় পাখি সংগ্রহশালা এই পার্কটি। সারা বিশ্বের প্রায় 52 প্রজাতির অনেক পাখি রয়েছে এই পার্কে। মাত্র 33 বছরে এই পার্কটি পর্যটনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত জনপ্রিয় পাখির পার্কে রয়েছে 200 প্রজাতির 3000-এর অধিক দেশ বিদেশের পাখি। যা দেখতে ভিড় করেন দেশ বিদেশের হাজারো দর্শনার্থী। প্রাকৃতিক পরিবেশের অনুকরণ করে পার্কটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে পাখিরা উন্মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ঘুরতে পারে। মালয়েশিয়ান রেইন ফরেস্ট, আফ্রিকান সারাং গার্ডেন এবং প্যারাডাইস পাখির সেকশন সহ রয়েছে বিভিন্ন অঞ্চলের পাখির প্রদর্শনী। রয়েছে পাখি দেখাশোনা করার জন্য বিশেষ কর্মশালা এবং প্রদর্শনীর ব্যবস্থা। পাখি কেন দরকার আমাদের এই পৃথিবীতে, পাখিকে কেন আমাদের যত্নের সাথে ওদের সংরক্ষণ করতে হবে, সেটা কিন্তু এই পার্কে আসলে বাচ্চারা বুঝতে পারে এবং যারা বড় আছে তারাও জানতে পারে। এই যে পরিবেশের যে ভারসাম্য, এই ভারসাম্যটাকে কিন্তু তারা রক্ষা করছে। এখানে অনেক পাখি নানাভাবে রাখা হয়েছে, কিন্তু মূলত এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য রাখা হয়েছে এবং একটা ন্যাচারাল পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। সুতরাং আমরা বাংলাদেশেও কিন্তু চিন্তা করতে পারি এই ধরনের ব্যবস্থাপনা। আমরা কিন্তু এই ধরনের বার্ড স্যাংচুয়ারি অথবা বার্ড এভিয়ারি অথবা এই ধরনের বার্ড পার্ক করতে পারি। পার্কের পরিবেশ আর জীববৈচিত্র্যের শুধু বিনোদনই নয়, পাখির প্রজাতি এবং সংরক্ষণ শিক্ষার পাশাপাশি এসব বিষয়ে এখানে নিয়মিত অনুষ্ঠিত হয় আলোচনা এবং সেমিনার। আলিমাল রাজি, চ্যানেল আই, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে কামালার বিপক্ষে নিজেকে জয়ী দাবি করলেন ট্রাম্প, আর কোনো বিতর্কে না যাওয়ার ঘোষণা। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি, এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতে সংবিধান কাটাছেঁড়া করেছে, দেশকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির 14 ও 15 সেপ্টেম্বর কর্মসূচি উপলক্ষে সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি 18 বছর যাবৎ লড়াই করছে, সেই হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন বিএনপি আন্দোলনে ছিল, আছে এবং আন্দোলনে থাকবে। 15 সেপ্টেম্বরে সমাবেশ হবে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং সেই সমাবেশ হবে একটি অন্যতম বৃহৎ সমাবেশ, যেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ইনশাআল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি বিতর্কে জনমত জরিপে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন বিতর্কে তিনিই জয়ী হয়েছেন। এমনকি তৃতীয় কোনো বিতর্ক হবে না বলেও সামাজিক মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প। কিন্তু সিএনএনের জরিপে দেখা গেছে 63% মানুষ কামালা হ্যারিসকে জয়ী বলে মনে করছেন, আর ট্রাম্পকে জয়ী মনে করছেন 37% মানুষ। এদিকে বিতর্কের পরই ডেমোক্রেটরা ট্রাম্পকে আরেকটি বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানান, কিন্তু ট্রাম্প বলেন লড়াইয়ে হেরে যাওয়ার পর পরাজিতরা আবার লড়ার কথা বলে। বিতর্কের পর ট্রাম্প এখন অ্যারিজোনায় প্রচার করছেন। অন্যদিকে নর্থ ক্যারোলিনায় জনসভা করেছেন কামালা হ্যারিস। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এবার কৃষি সংবাদ। এবারের ভয়াবহ বন্যায় চট্টগ্রামে 1,61,000 কৃষকের প্রায় 400 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রায় 290 কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্য সম্পদ খাতে। এবার প্রকৃতি সংবাদ। চরম অযত্ন অবহেলায় অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঘাটাইলের ঐতিহ্যবাহী সাগর দিঘি। দূষণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে দিঘির পানি। পর্যটনের বিশাল সম্ভাবনার ক্ষেত্রে সাগর দিঘি বাঁচাতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবাদীদের। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চীনের উহানে 3টি কারখানায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে হুন্ডা মোটরস। শুধু চীনেই কোম্পানিটির নতুন গাড়ির বিক্রি 2023 সালের তুলনায় 44.3% কমেছে। এছাড়া মজুদ বেশি হয় গত 26 আগস্ট থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই কারখানাগুলো স্থানীয় ডংফেং মোটরের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছিল। চীন বিশ্বের বৃহত্তম অটো বাজার হিসেবে পরিচিত, কিন্তু স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে সাশ্রয়ী মূল্য নিয়ে তীব্র লড়াইয়ের কারণে পিছিয়ে পড়ছে বিদেশি উদ্যোগগুলো। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জাকের আলী। পারফরমেন্স দিয়ে ভারত সিরিজে চ্যালেঞ্জ উতরে যাওয়ার লক্ষ্য কিপার ব্যাটারের। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। বন্যা দুর্গতদের স্বাস্থ্যসেবায় নোয়াখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করেছে রাজধানীর প্রশান্তি হাসপাতাল লিমিটেড। শুক্রবার নোয়াখালীর কবিরহাটের ভুঁয়ারহাট হাই স্কুলে এই ক্যাম্প হয়। এদিন মা ও শিশু চিকিৎসা, মেডিসিন সেবা, চর্মরোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং ব্যথার চিকিৎসা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পেইন, আইসিইউ ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ এবং বিভাগীয় প্রধান ডাক্তার এস.এম.এ. আলিম। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং নিউরোসার্জন ও স্পাইন সার্জন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ও অন্য চিকিৎসকরা। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দিল আফরোজা খাতুন শিমু ও স্থানীয় নেতাকর্মীরা ছিলেন।
এবার খেলার খবর।